তোর জন্য ডেকেছেন, তাড়াতাড়ি বলুন, ঘুম পাচ্ছে আমার। রুদ্র রেগে গিয়ে বলল, এত ঘুম ঘুম করিস কেন? কাঁটা চামচ দিয়ে চোখ কিন্তু তুলে ফেলবো। কী জন্য ডেকেছেন বলুন? রুদ্র সোফায় গিয়ে আয়েসি ভঙ্গিতে বসলো। এতপর অধরাকে ডেকে বলল, কাছে আয়। অধরা এগিয়ে গেল। রুদ্র সোফায় গায়ে এলিয়ে দিয়ে বলল, তোকে আর কি কারণে ডাকবো? ওই একটাই কারণ, মাথা টিপে দে। অধরা কপাল কুঁচকে বলল, কি? এর জন্য ডেকেছে? তো কী জন্য ডাকবো? দেখ, এত কথা ভালো লাগছে না। মাথাটা ম্যাসেজ করে দে। পারবো না। পারবো না? ঘুম পাচ্ছে, এগুলো বলে লাভ হবে না। ফটাফট হাতের কাজ শুরু কর। অধরা কোনো উপায় না পেয়ে রুদ্র মাথা আজকে ম্যাসেজ করে দিল। এরপর রুদ্র বলল, অধরা একটা কথা বলবো? হ্যাঁ বলুন। তোর খালাতো ভাই কেমন রে? অধরা তালে তালে বলে দিল, কেমন আবার? জীবন ভাইয়া ভালোই তো। রুদ্র চোখ খুলে বলল, ভালো? রুদ্র কড়া গলায় বলল, কালকে ওই ছেলে আসবে, ওর আশেপাশে যেন তোকে না দেখি। আশেপাশে যাব না কেন? আমার খালাতো ভাই হয়। তোকে যেতে না করছি, তুই যাবি না। কেন যাব না? রুদ্র চোখ বন্ধ করে নিল। অধরা জিজ্ঞেস করল, কেন যাব না বলুন? কেন আবার কেমন প্রশ্ন? যেতে না করছি, যাবি না। অধরা অবনীলে বলে উঠল, ঠিক আছে, তবে এর একটা কারণ দেখান, তাহলে যাব না। রুদ্র চোখ খুলে গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, কারণ যদি বলতেই চাই তাহলে একটা না, অনেকগুলো কারণ বের হবে। তো বলুন। রুদ্র অধরার চোখে চোখ রেখে বলল, তুই কি বুঝিস না কেন যেতে না করছি? অধরা চোখ নামিয়ে নিল। হাত কসলাতে কসলাতে বলল, ঠিক আছে, যাব না। রুদ্র হুট করে বলল, এখন রুমে যা। চলে যাব। রুদ্র হেসে বলল, তাহলে থেকে যা। অধরার চোখ ছোট ছোট করে বলল, আব্বুকে বলে দিব আপনি আমাকে কুপ্রস্তাব দিচ্ছেন। রুদ্র অবাক কণ্ঠে বিড়বিড় করল, তাহলে আর কি? এমনি শ্বশুর আব্বা রিজেক্ট করে রেখেছে, এই শুনলে উনি আমাকে ডাবল রিজেক্ট করবে। অধরা যেতে যেতে বলল, আজকের মতো কিছু বললাম না। এরপর বলে, আব্বুকে বলে দিব। ওর কথায় রুদ্র হাসলো। চলে গেল অধরা। রুদ্র ওর যাওয়ার পানে তাকিয়ে থেকে আবারও সোফায় হেলান দিল। নিজে বিড়বিড় করে বলল, ভাই কি যে ভুল করেছিলাম বিয়ে করব না বলে। এখন বললেও পারছি না ওকে বিয়ে করব। কি করা যায় এখন? এখন মেজো আব্বুর সামনে একটু প্রেমিক পুরুষ হতে হবে, না হলে তার মন জয় করা অনেক কষ্ট হবে। তার যোগ্য জামাই হয়ে দেখাতে হবে। হ্যাঁ, কালকে থেকে তার সাথে সাথে থাকতে হবে। তার মেয়ের ওপর কেয়ার দেখাতে হবে। অধরা নিজের রুমে আসবে ঠিক তখন ওর অপেক্ষায় ছিল আদ্র। কিছু একটা বলতে চায়। ও অধরাকে টেনে নিয়ে নিচে এলো। নিচে তখন কেউ ছিল না। আদ্র অধরাকে সোফায় এনে বসালো। অধরা আশেপাশে তাকিয়ে বলল, ভাইয়া কি হয়েছে বলো তো? তোর সাথে কথা আছে। অধরা এবার নিজেকে নিজেই বাহবা দিয়ে বলল, বাহ অধরা, আজ তো তোর দাম দ্বিগুণ হারে বেড়ে গেল। সবাই আজ তোকে দরকার রে। আদ্র ওর দিকে তাকিয়ে বলল, এত বাহবা দেওয়া বাদ দিয়ে শোন। অধরা আশেপাশে তাকালো। আস্তে করে আদ্রকে বলল, সোহাকে নিয়ে কথা বলবো তাই না? অধরা হেসে হেসে বলল, ওকে কিছু বলেছ নাকি? কালকে রাতে থেকে দেখছি ওর মন 12টা বাজে দিয়েছ। কি হয়েছে এবার বলো তো? আদ্র ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, আরে ওই রেস্টুরেন্টে গিয়ে একটা বন্ধুর সাথে মেসেজ করছিলাম, তখন জিজ্ঞেস করছিল কার সাথে মেসেজ করছি। আমি একটু শয়তানি করে বলেছিলাম যে একটা মেয়ের সাথে। এরপর থেকে ওর মুখের দিকে তাকানোই যাচ্ছে না। এখন ওকে আরও একটু জ্বালাতে চাই, আর তাতে তোর হেল্প চাই। অধরা মাথা নাড়িয়ে বলল, আমিও মনে মনে এমনই ভেবেছিলাম। যাক সেসব কথা, আমি তোমার সাথে আছি। আদ্র কপাল কুচকে মনে মনে বলল, বাহ কি নিয়তি রে। আমি ভাইয়ের পাশে আছি যাতে ভাইয়া তোকে পটাতে পারে, আর তুই আছিস আমার পাশে আমি যাতে সোহাকে নিজের দিকে আনতে পারি। বাহ। কথাগুলো মনে মনে বলে অধরাকে বলল, তাহলে এখন কি করবি? দেখলাম তো তোর ঘরে ঘুমাতে গেল। আজকে আমার সাথে থাকবে। আচ্ছা শোনো, আমি রুমে যাওয়ার পরে তুমি আমাকে মেসেজ দিবে। তারপর? অধরা বাঁকা হেসে বলল, তারপর আমি সব ম্যানেজ করে ফেলবো। ঠিক আছে, এখন যা, না হলে আবার ঘুমিয়ে পড়বে ও। গেলাম তাহলে। গুড নাইট। গুড নাইট। অধরা উঠে চলে গেল। রুমে এসে দেখলো ওর রিডিং টেবিলে বসে আছে। দরজাটা লাগিয়ে দিয়ে এগিয়ে এলো অধরা।
সোহা উঠে দাঁড়িয়ে বলল, এসেছো? এত দেরি হলো? ওই যে ভাইয়া বললো মাথা ম্যাসেজ করে দিতে। ও তাহলে চলো শুয়ে পড়ি। তুই শুয়ে পড়, আমি ওয়াশরুম থেকে আসছি। অধরা ওয়াশরুম থেকে এসে রুমের লাইট নিভিয়ে বিছানায় এলো। সোহা পাশে শুয়ে ফোনটা বের করলো। স্ক্রিনে তাকিয়ে দেখলো আদ্র মেসেজ দিয়েছে আরও 7 মিনিট আগে। বলতেই হবে দু ভাইয়ের মধ্যে এক ভাইয়েরও ধৈর্য নেই। অধরা সোহাকে শুনিয়ে বলল, দেখ আদ্র ভাইয়া মেসেজ দিচ্ছে, মাত্রই কিন্তু দেখা হলো। সোহা আগ্রহ নিয়ে অধরাকে ঘেঁষে শুয়ে বলল, কি বলে দেখ। অধরা হেসে লিখল, কি করছো ভাইয়া? শুয়ে পড়লাম। তুই কি করছিস? আমিও শুয়ে পড়লাম, সাথে আবার সোহাও আছে। ও তাই তো দেখলাম, সোহা তোর রুমের দিকে গেল। আচ্ছা ভাইয়া, আমার বান্ধবী রাইমা আছে না? কেন, কি হয়েছে? ও তো তোমার কথা বলছিল, নাম্বারও চেয়েছিল, কিন্তু দেইনি। তুমি যদি বকা দাও তাহলে কি ওকে তোমার নাম্বারটা দেব? এই পর্যন্ত তো দুজনের মেসেজ সোহা পড়ল, এরপর আর পড়ল না। কান্না পাচ্ছে ওর। মুহূর্তে অন্যদিকে ফিরে শুলো। অধরা আবার জিজ্ঞেস করল, কি রে সোহা, অন্যদিকে হয়ে গেলি যে? সোহা ভাঙা গলায় বলল, ঘুম পাচ্ছে আপু, তুমি কথা বলো। ও ঠিক আছে, ঘুমা। এই বলে আদ্রকে মেসেজ দিল, ভাইয়া কাজ হয়ে গিয়েছে। সোহা অন্যদিকে ঘুরে কাঁদছে মনে হয়। ওকে দেখছি আমি, তুমি এখন নিশ্চিন্তে ঘুমাও। আসলে কাজ হয়েছে। আদ্রের মাঝে রুদ্র দিকটা বিবেচনা করে দেখলো, সাথে সাথে রুদ্র নাম্বারটা অধরাকে মেসেজ করলো। অধরা নাম্বারটা দেখে কিছু লেখার আগে আদ্র লিখলো, অধরা আমার নতুন নাম্বার, একটু কল দে তো বোন। আচ্ছা দিচ্ছি। আদ্র সাথে সাথে নিজের ফোনটা সুইচ অফ করে দিল। অধরা সেই নাম্বারে কল দিল। রুদ্র তখন ঘুমায়নি, অধরার কথাই ভাবছিল। তখনই ফোন বেজে উঠল। রুদ্র অধরা নাম্বারটা ফোনে উঠিয়ে সেভ করছিল আমার বউ দিয়ে, তবে একবারও কল দেয়নি। সেই নাম্বার থেকে কল এসেছে দেখে রুদ্র অবাক হলো। রিসিভ করে কানে নিল অধরা। আদ্র ভেবে রুদ্রকে বলল, ভাইয়া নিশ্চিন্তে ঘুমাও। রুদ্র বাঁকা হেসে বলল, তুই আয়, তারপর নিশ্চিন্তে ঘুমাবো। অধরা ধপ করে উঠে বসলো। ও কি শুনলো এটা? এটা তো আদ্র ভাইয়ের কণ্ঠ না, রুদ্র ভাইয়ের কণ্ঠ এটা, কিন্তু এটা তো আদ্র নাম্বার। অধরা ভাবতে পারল না। থতমত কে বলল, কে? যাকে কল দিয়েছিস সে আমি। আমি আদ্র ভাইকে কল দিয়েছি। দুঃখিত, এটা তো রুদ্র ভাইয়ের নাম্বার, কিন্তু আদ্র ভাই যে বলল এটা আমার নাম্বারে কল দে, আর এখন এটা আপনার নাম্বার হয়ে গেল। এটা আমার নাম্বারই। ও তো নিশ্চিন্তে কাকে ঘুমাতে বললি? আপনাকে না, আদ্র ভাইকে। কেন, কি হয়েছে? অধরা সোহার দিকে একবার তাকিয়ে বলল, সকালে বলবো। ঠিক আছে, গুড নাইট। ওকে, গুড নাইট। অধরা কলটা কেটে দিয়ে হাফ ছাড়লো। এতপর ফোনটা রেখে সোহাকে জড়িয়ে ধরে বলল, কি রে, আমার দিকে ঘুর। কি হয়েছে? সোহা ঠোঁট চেপে কান্না থামিয়ে অধরার দিকে ঘুরে জড়িয়ে ধরল। অধরা সোহার মাথায় হাত বুলিয়ে দিয়ে কোমল কণ্ঠে শুধালো, কি হয়েছে আমার বল। সোহা বলতে পারল না ও আদ্রজনক আছে। ও যে আদ্রকে ভালোবাসে সেটা বলার সাহস পেল না। যদি আদ্র কিছু বলে, সোহা শেষে মাথা নাড়িয়ে বলল, কিছু হয়নি। আম্মুর কথা মনে পড়ছে। অধরা ফোঁস করে শ্বাস ছেড়ে মনে মনে বলল, আদ্র ভাই যেন কাঁদছিস আর স্বীকার করতে পারছিস না। ভাঙবে তবু মচকাবি না। আমিও দেখব তুই কতক্ষণ আমায় না বলে থাকতে পারিস। পরদিন সকালবেলা রুদ্র ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গাড়ির চাবি নিয়ে বের হলো। উদ্দেশ্য অধরার বাবাকে অফিসে পৌঁছে দেওয়া। রুদ্র এখন একটাই কাজ, অধরার বাবার মন জয় করা। আর তাছাড়া অধরার মন জয় করতেও ব্যস্ত। নিচে এসে দেখল আরমান নেওয়াজ আর আরিফ নেওয়াজ অফিসে যাওয়ার জন্য রেডি। রুদ্র বাবাকে বলল, বাবা তোমাদের নামিয়ে দিয়ে আসি। ঠিক আছে চলো। রুদ্র আরমান নেওয়াজ আর আরিফ নেওয়াজের অফিসে নামিয়ে দিয়ে ঘুরে ফিরে বাড়িতে ফিরল বেলা 10টার দিকে। ড্রয়িং রুমে পা রাখতে না রাখতে দেখলো একটা ছেলেকে ঘিরে সবাই কথা বলছে। রুকাইয়া রুদ্রকে ডেকে বলল, রুদ্র অধরার খালাতো ভাই এসেছে। রুদ্র জীবনের সাথে কুশল বিনিময় করল। আদ্র রুদ্রর কাছে এসে কানে কানে বলল, ভাইয়া জীবন কিন্তু অধরাকে ভালোবাসে, বুঝতে পারছো বিষয়টা? কি করবে এখন? রুদ্র বিড়বিড় করলো, আমি বাঁচি না আমার জ্বালা, আবার আরেক জ্বালা এসে হাজির। রুদ্র এক কোণে দাঁড়িয়ে কিছুক্ষণ ভেবে ঠিক করলো ও জীবনকে নিয়ে কোথাও ঘুরতে বের হবে সারাদিনে, আর ওকে নিয়ে বাড়িতে ফিরবে না, ফিরবে রাতে। তাহলে জীবনের সাথে অধরার দেখা হবে না, আর ওর কোনো চিন্তাও থাকবে না। যেই ভাবনা সেই কাজ। ও
ও রুমে ফিরে ফ্রেশ হয়ে খেয়ে নিল। এরপর আদ্র ও জীবনকে নিয়ে বেরিয়ে গেল। বাড়ি কাউকে ঠিক বুঝতে দিল না ওর উদ্দেশ্য। আসলে অধরা থেকে জীবনকে দূরে রাখাই ওর প্ল্যান। ওরা তিনজন বেরিয়ে যাওয়ার পর বাড়িটা নীরব হয়ে গেল। অধরা রুম থেকে বেরিয়ে হাঁটা দিল সোহার রুমের দিকে। সোহা শুয়ে মোবাইল স্ক্রল করছিল। মনটা ভালো নেই, তবুও মন খুলে বলছে না কি হয়েছে। অধরা জেদ ধরে আছে ওর মুখ থেকে আদ্র কথা শুনবে। অধরা সোহার কাছে এসে বলল, তোকে ভূতে ধরলো নাকি? রুম থেকে বের হচ্ছিস না, কথা বলছিস না, কি হয়েছে বলতো? সোহা উঠে বসে ফোনটা রেখে মলিন হেসে বলল, আপু আমার আবার কি হবে? এমনি শুয়েছিলাম, কিছু বলবে? বলতে এসেছি। স্যার ফোন দিয়ে বলল কালকে সকাল থেকে কোচিং করাবে। ও রুদ্র ভাইয়ের কাছে তাহলে পড়বে না? কোচিংয়ের পাশাপাশি কিছু না বুঝলে পারলে রুদ্র ভাইয়ের কাছে যাব। ও আচ্ছা, বুঝতে পেরেছি আপু। অধরা সোহার রুম থেকে পুনরায় নিজের রুমে ফিরে ফোন নিয়ে বসলো। সকালে একটা শাড়ি দেখছিল, সেটা অর্ডার করতে একটা পেজে নক করলো। শাড়ির ডিটেলস আর দাম শুনে অর্ডারটা করে ফেললো। ঠিকানার ফোন নাম্বার দিল। অধরা নিজের ফোন নাম্বার না দিয়ে বাবার ফোন নাম্বারটা দিয়ে রাখলো। রুদ্রদের ফিরতে সন্ধ্যা হলো। তিনজনের বেশ টায়ার্ড। যে যার মতো রুমে ফিরে ফ্রেশ হয়ে নিচে এলো। রুকাইয়া আর আনিমা খাবার বেড়ে দিল। ওরা খাবার খেয়ে সোফায় এসে বসলো। অধরা রুমে কথা মতো জীবনের সামনে আসেনি, রুমেই রয়েছে। জীবন ভেবেছিল রুদ্র হয়তো অন্যরকম হবে, কিন্তু ওর সাথে মিশে কথা বলতে বলতে ফ্রেন্ডের মতোই হয়ে গিয়েছে। আর আদ্রর সাথে তো ওর মাঝে মাঝে কথাই হয়। জীবন কথা বলতে বলতে আনিমাকে জিজ্ঞেস করলো, খালামণি অধরা কই গো? রুমে পড়ছে মনে হয়। ও সারাদিনে তো ওকে দেখতেই পেলাম না, আর কথাও হলো না। কথাটা শেষ হতে রুদ্র উঠে দাঁড়ালো। আদ্র বলল, ভাইয়া চলে যাচ্ছ? তোরা কথা বল। রুদ্র সিঁড়ি বেয়ে উপরে চলে এলো। অধরা রুমের সামনে এসে ডাকলো, অধরা রুমে আছিস? অধরা দরজার সামনে এসে দাঁড়ালো। হ্যাঁ ভাইয়া বলুন। পড়বি না আজকে? এখন তাহলে কখন? সোহা থেকে শুনলাম কালকে সকালে তো কোচিংয়ে যাবি, তাহলে রাতে তো তোদের পড়াতে হবে। অধরা মুখটা গুটিয়ে নিয়ে বলো, আজ নাই পড়লাম ভাইয়া, পড়তেই হবে ভাইয়া প্লিজ। প্লিজ বলেও লাভ হবে না। সোহাকে নিয়ে 5 মিনিটে আমার রুমে আয়। ভাইয়া যা পড়তে হবে না, শুধু বই নিয়ে আয়, বসে থাকবি। ঠিক আছে, আসছি সোহাকে নিয়ে। রুদ্র রুমে যেতে যেতে বিড়বিড় করলো, না বললি বসে থাকলেই হবে। তোকে জীবনের সাথে কথা বলতে দিব না মানে দিবই না। রুদ্র রুমের ফোনটা নিয়ে ব্যালকনিতে চলে এলো। আজকে যে করেই হোক অধরাকে নিজের কাছে বসাবেই। সোহাকে আজকে পাশে বসতে দিবে না। অধরা সোহাকে নিয়ে এলো। দুজনে শুধু হাতে নিয়ে এসেছে আইসিটি বই। রুদ্র ইচ্ছে করে নিজের পাশে চেয়ারটা পা মেরে আয়েসি ভঙ্গিতে বসেছিল। সোহা নিজের মতো বসে বলল। অধরা রুদ্রের দিকে তাকিয়ে বলল, পা সরান, বসবো। রুদ্র পা সরিয়ে না বোঝার ভান করে বলল, ও খেয়ালই ছিল না, বস বস। অধরা কোমর বেঁধে বসল। ও কি আর বুঝতে পারেনি ইচ্ছে করে পাটা রেখেছিল? সবই বুঝতে পেরেছে। রুদ্র অধরা থেকে এবার সোহার দিকে তাকালো। সোহাকে এই দুদিনে বেশ চুপচাপ থাকতে দেখে ওর ভালো লাগছে না। কি হলো হুট করে? ওরও অজানা। অধরা আর সোহা বই বের করে কিছু কিছু টপিক বের করে পড়তে শুরু করলো। যেটা বুঝতে সমস্যা রুদ্রকে বলো। রুদ্র বুঝিয়ে দিল। পড়ার মাঝে অধরা রুদ্রকে বলল, ভাইয়া আপনার ব্যালকনিটা না কেমন ফাঁকা ফাঁকা লাগে। রুদ্র ভুরু কুচকে নিয়ে বলল, এ আবার কেমন কথা? ফাঁকা ফাঁকাই লাগে তো কি আনলে ভরা ভরা লাগবে তোর কাছে শুনি একবার? এখানে তো ফুল গাছ আছে, কিন্তু আরও থাকলে ভরা ভরা লাগবে। আর আপনার এই বুক সেলফ তো কত সুন্দর, সাথে আশেপাশে ফুল গাছ লাগালে আরও সুন্দর লাগবে। রুদ্র ভুরু উঠিয়ে বলল, বেশি বেশি ফুল গাছ না হয় লাগালাম, তবে ফুলের গাছে যত্ন কে নিবে? অধরা অবনীলা বলল, আমি এসে দেখে যাব। দেখে যাবি কদিন? একদিন দুদিন, এরপরে বিরক্ত হয়ে আর আসবি না। পরে আবার আমার এত সুন্দর ব্যালকনিটা জঙ্গল হয়ে যাবে। যা, আমি কোনো মূল্যেই হতে দিব না। তাহলে আনবেন না ফুলের গাছ? না, আনবো না। অধরা গাল ফুলে বসে রইল। রুদ্র নিকেট কণ্ঠে বলল, তোর ফুল পছন্দ খুব?
উত্তরে অধরা বলল, জানি না। রুদ্র কপাল কুচকে বলল, তোর ফুল পছন্দ না? কি ফুল পছন্দ? বললে কি এনে দিবেন? বলি দেখ না। অধরা রুদ্রের চোখের দিকে তাকালো। রুদ্র ইশারা করে বোঝালো কি পছন্দ। অধরা গভীর শ্বাস ফেলে বলল, বেলি ফুল আমার সবচেয়ে পছন্দের ফুল। রাত 10টা বেজে 27 মিনিট। অধরা শুয়ে পড়েছে, প্রায় ঘুমিয়ে গিয়েছে। ঠিক তখন সোহা ডাকে ওর কাঁচা ঘুমটা ভেঙে গেল। সোহা আজকেও ওর সাথে ঘুমাবে বলে এসেছে। অধরা সোহা থেকে উঠে বসলো। মিনিট দুয়েক নিকেট বেঁধে বসে থেকে বিছানা থেকে নামলো। ওর আবার একটা সমস্যা আছে বলতে, আচমকা যখন কেউ ওকে ঘুমানোর মাঝে ডাকে তাহলে ওর কাঁচা ঘুম থেকে উঠে 2 থেকে 3 মিনিটের মতো সময় নেয় মাটিতে পা রাখতে। ছোটবেলা থেকে ওর একটা বদ অভ্যাস হয়ে গিয়েছে। ও এই মুহূর্তে সোহার ডাকে দরজা খুলল। আদ্র এদিকেই আসছিল অধরার সাথে কথা বলতে। অধরা ওর বেস্ট ফ্রেন্ড হয়ে গিয়েছে। কোনো সিরিয়াস কথা শেয়ার করা ছাড়া থাকতেই পারে না। ও অধরার রুমের সামনে এসে দেখলো সোহা ওর রুমে ঢুকছে। আদ্র এগিয়ে এসে সামনে দাঁড়িয়ে বলল, ঘুমাসনি তোরা? সোহা আদ্রর দিকে একবার তাকে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। অধরা সেদিকে তাকে আদ্রকে ইশারা করলো বাইরে যেতে। আদ্র চলে গেল। এরপর অধরা নিজেই পেছনে পেছনে চলে এলো। এই অধরা, সোহা কি হয়েছে রে? শয়তানটা কথা বলছে না, ঝগড়া করছে না, কেমন একটা আলাদা আলাদা হয়ে থাকছে। বলছে ডোজটা কি বেশি দিয়ে ফেলেছিস নাকি? না, তারপর আর কিচ্ছু বলেনি ওকে। আর না কোনো কিছু জিজ্ঞেস করেছে। তবে তোমার জন্য মনে মনে খুব কষ্ট পাচ্ছে। পাক, ও যেমন বলবে না তেমন আমিও বলবো না। আর থাকতে থাক এভাবে। এখনই সম্পর্কটা না আগানোই ভালো। কেন ভাইয়া? আরে কথা তুই বুঝিস না? ভাইয়ের বিয়ে করেনি, ভাইয়া বিয়ে করুক, তার কয়টা বাচ্চা কাচ্চা হোক, এরপর সোহার কথা বলবো, তারপর ওকে বিয়ে করব। এই শুনে ওদের অবাক কণ্ঠে বলল, তোমার চিন্তা ভাবনা খুব ভালো। এগিয়ে যাও। এগিয়ে যাব, কিন্তু পেছন থেকে তোকে ধাক্কা দিতে হবে। অধরা শয়তানি করে বলল, সিঁড়ির উপরে গিয়ে দাঁড়াও, আমি পেছনে থেকে ধাক্কা দিই। আরে ভাই, মজা না, সিরিয়াস হও বোন। কী করতে হবে বলো? সোহাকে একটু হাসি খুশি থাকতে বলবি, তাহলেই হবে। এই বিনিময়ে আমি কি পাবো? কি চাস তুই? আপাতত কিছু চাই না, সবই আছে, সময় মতো চেয়ে নেব। আদ্র হাত বাড়িয়ে দিয়ে বলল, ওকে, তাহলে ডিল ডান। অধরা হাতে হাত মিলিয়ে বলল, ওকে ডান। তাহলে এখন যা কাজে লেগে পড়। কী করবি ভেবে রুমে যা। আমি রুমে গেলাম। আচ্ছা যাও। আদ্র চলে গেল। অধরা সিঁড়ি রেলিংয়ে 2 হাত ভর করে নিচের দিকে তাকিয়ে ভাবতে লাগলো কী করে সোহাকে স্বাভাবিক করবে। এদিকে আদ্র রুদ্রের রুমে এসে ঢুকলো। রুদ্র শুয়ে পড়বে তার আগে ইপ্তির সাথে কথা বলছিল। আদ্রকে দেখে ফোন কেটে বসা থেকে উঠে দাঁড়ালো। আদ্র বলল, ভাইয়া সরি, নক করে ঢুকলাম না। সমস্যা নেই। কিছু বলবি? অধরা। রুদ্র কপালে ভাঁজ ফেলল। অধরা কি হয়েছে অধরার? আদ্র নাটকীয় ভঙ্গিতে বলে উঠল, ভাইয়া অধরার রুমের বাইরে দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলাম এখানে কেন? তেমন কিছু বলল না, তবে তোমার কথা একবার জিজ্ঞেস করলো, তাই ভাবলাম হয়তো তোমাকে কিছু বলবে, তার জন্য তোমার কাছে এলাম। রুদ্র একটুখানি খুশি হলো। যাই হোক, অধরা একটু আগ্রহ দেখিয়েছে কথা বলতে, আর কি চাই। আদ্র চলে গেল। তখনও অধরা সেখানে দাঁড়িয়ে ছিল। ও অধরাকে কিছু না বলে নিজের ঘরে চলে গেল। এদিকে রুদ্র খুশি মনে রুম থেকে বের হলো। অধরাকে সামনে দেখতে পেয়ে এগিয়ে এসে পিছন থেকে ডাক দিল, কিরে ঘুমাসনি? অধরা আকস্মিক রুদ্রের ডাক পেয়ে একটুখানি ছিটকে পিছনে ফিরল। রুদ্রকে দেখে বলল, হ্যাঁ ঘুমাবো। রুদ্র 2 হাত পেছনে দিয়ে এগিয়ে আসতে আসতে বলল, কিছু বলবি? অধরা মাথা নাড়িয়ে বলল, রুদ্র আবার বলল, কিছু বলতে চাইলে বলতে পারিস। কিছু বলার নেই ভাইয়া। রুদ্র ফট করে বলল, তাহলে ডাকলি কেন? দাঁড়া, তোর বাবার কাছে গিয়ে বলছি। অধরা রেগে এলো রুদ্রের দিকে। এরপরে গলা উঁচিয়ে বলল, কে কে ডেকেছে আপনাকে? আমি ডেকেছি আপনাকে? তুই তো ডাকলি, তাই তো এলাম, না হলে রুম থেকে বেরোবো কেন? আমি কি আপনার রুমে গিয়ে ডেকে এসেছি? আমি তো এখানে দাঁড়িয়েছিলাম, তাহলে ডাকলাম কখন? রুদ্র কিছু না বলে ভাবলো এটা তাহলে আদ্রর কাজ, ইচ্ছে করে দুজনের সাথে কথা বলাতে ওর এই কাজ। তবু রুদ্র এখন নিজের দোষ কাঁধে নিল না। দেখো, ডেকে মিথ্যা বলবা না। এইবারের মতো মেজো আব্বুর কাছে বিচার দিলাম না। অনেক রাত হয়েছে, ঘুমাতে যাও, আর আমাকে ঘুমাতে দাও।
কথাটা বলে চলে গেল রুদ্র। অধরা তাজ্জব হয়ে তাকিয়ে আছে ওর যাওয়ার পানে। নিজের রুমের দিকে হাঁটা দিতে দিতে বিড়বিড় করলো, কই ডেকেছি, মিথ্যা বলা আর জায়গা পায় না। আসলে নিজের কথা বলবে সেটা তো বলতে পারে না, আর উল্টো মিথ্যে বলেছে। আবার আব্বুকে বলে দেওয়ার হুমকিও দেওয়া। চোর কোথাকার। অধরা রুমে ফিরে দরজা লাগিয়ে দিয়ে বিছানায় এলো। সোহা লাইট নিভিয়ে এসে শুয়ে পড়েছে। সকালবেলা অধরা আর সোহা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে বের হলো পড়তে যাবে বলে। আজ আরিফ নেওয়াজের অফিস না থাকায় তিনি ওদের নামিয়ে দিতে গেলেন। এরপর আবার আসার সময় ড্রাইভার গিয়ে নিয়ে আসবেন। আরিফ নেওয়াজ ওদের দিয়ে এসেছে। বাড়িতে ফিরে ড্রয়িং রুমে এসে বসলো। রুদ্রর পাশে বসে ল্যাপটপ নিয়ে কাজ করছিল। আরিফ নেওয়াজের আজ অফিস নেই বলে কোনো কাজ উড়োতারা নেই, ঠান্ডা মেজাজে রয়েছেন। ওনাকে বসতে দেখে কিচেন থেকে বেরিয়ে এলো আমিনা। জিজ্ঞেস করলেন, কফি দেবে? না, আনিমা বললেন, ও আপনি তো আবার মেয়ে বানানো কফি ছাড়া কারো কফি মুখে তুলেন না। আনিমা রুদ্রকে শুনিয়ে বললেন, যদি আপনার মেয়ে বিয়ে হয়ে যায় তখন কি করবেন? আরিফ নেওয়াজ রুদ্রের দিকে তাকালেন। রুদ্রও তাকালো। চোখাচোখি হতে আরিফ নেওয়াজ দৃষ্টি সরিয়ে আনিমার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলেন, তাহলে কফি খাওয়া বাদ দিয়ে দিব। আনিমার কিছু বললেন না, কিচেনে চলে গেলেন। তিনি যে কথাটা রুদ্রকে শুনিয়েছে আশা রাখলেন সম্পর্কটা এগোবে। দুপুর 2টার দিকে রুদ্র রেডি হয়ে নিচে নামলো। পরনে স্কাই ব্লু রঙের শার্ট আর কালো প্যান্ট, এক হাতে মোবাইল, সানগ্লাস। অধরার সিঁড়ি গোড়ায় দাঁড়িয়ে আর চোখে তাকিয়ে দেখছিল। রুদ্র সানগ্লাস পরে অধরাকে উদ্দেশ্য করে বলল, কেমন লাগছে রে? অধরা ঘোরে চলে গিয়েছিল। রুদ্র কথা শুনে ভাবনা কাটল। এরপর স্বাভাবিক গলায় বলল, ভালো। রুদ্র মুখে বাঁকা হাসি ঝুলিয়ে বলল, কোনো মেয়ে পড়বে কি? অধরা ফ্যাল করে তাকিয়ে রইল। পরক্ষণেই শক্ত গলায় বলল, আমাকে বলছেন কেন? যে মেয়েকে পটাতে চান তাকে গিয়ে বলুন। আর ইউ জেলাস? অধরা সোফার দিকে যেতে যেতে বলল, আমার বইয়েই গেছে জেলাস হতে। বুঝে বলছিস তো? না বোঝার কি আছে এতে? রুদ্র ধীর গলায় বলল, বোঝা না বোঝা সবই সামনে দেখা যাবে। ঠিক আছে, দেখা যাবে। তো কোথায় যাচ্ছেন আমাকে বলা যাবে কি? এক বন্ধুর বিয়ে ঠিক করতে যাচ্ছি। অধরা তালে তালে বলেই দিল, তাই এত সেজেগুজে? বন্ধুর বিয়ে ঠিক করতে নাকি নিজেরটাও? কি? কিছু না। আপনার সাথে কি ওই ইপ্তিও যাবে? কেন? না, এমনি। যান, দেরি হয়ে যাবে। রুদ্র বেরিয়ে গেল। ইপ্তির বাড়ির সামনে থেকে ওকে তুলে নিল। আবার মাঝপথ থেকে ওদের আরেক বন্ধু নাফিস ওকে গাড়িতে নিয়ে নিল। নাফিজের বিয়ে ঠিক করতে যাচ্ছে ওরা। নাফিস বন্ধুদের সাথে গেলেও আর ওর বাড়ির সবাই আলাদা। ওদের গন্তব্যটা শহর থেকে একটু দূরে ছিল। সন্ধ্যার আগে রুদ্র আর ইপ্তি ফিরে আসার জন্য রওনা হলো। এবার আর নাফিজের সাথে আসেনি। রুদ্র একটু তাড়াতাড়ি ড্রাইভ করছে, না হলে ফিরতে ভালোই রাত হবে। কিছু দূর আসার পর পড়ল জ্যামে। অনেকক্ষণ যাবৎ বসে রইল। তার মাঝে আবার প্রচণ্ড গরম। গাড়ি এসিও যেন গায়ে লাগছে না। রাত 9টার দিকে ওরা এই জ্যাম থেকে বেরোলে। খুব দ্রুত ড্রাইভ করলো রুদ্র। এখনও শহরে পৌঁছায়নি। বাড়ি পৌঁছাতে কমপক্ষে আরও 1 ঘন্টা। যেতে যেতে রুদ্র একটা জায়গায় কয়েকটা ফুল বিক্রেতাকে দেখে ব্রেক করলো। ইপ্তি জিজ্ঞেস করলো, নামবি নাকি? বস তুই, আমি আসছি। 2 মিনিট, যা। রুদ্র গাড়ি থেকে নেমে গিয়ে রাস্তার ওপারে এলো। ফুল বিক্রেতার কাছে এসে জিজ্ঞেস করলো, বেলি ফুলের গাছরা অথবা মালা আছে কিনা। এতবার একটা লোকের কাছে পেল। তার কাছে 5-6টা মালা ছিল। রুদ্র সবটাই চাইল। দোকানদার ফুলগুলো একটা পলিথিনে দিয়ে দিল। রুদ্র টাকা দিয়ে চলে এলো এবং গাড়িতে উঠে ডেস্কে ফুলগুলো পলিথিনটা রাখলো। ইপ্তি পলিথিন হাতে নিতে নিতে বলল, কি খাওয়ার জিনিস নিয়ে এলি? খুলে দেখ, সেই মজা। ইপ্তি পলিথিনটা ফুল দেখে বলল, রুদ্র এগুলো কি? তুই ফুল নিয়ে এলি কার জন্য? তোর বোনের জন্য। আমার বোন নেই। আচ্ছা। ইপ্তির চোখ ছোট ছোট করে বলল, আছে মানে? আমার বাপ কি আবার বিয়ে করেছে নাকি? রুদ্র দাঁত চেপে বলল, শালা সবসময় 2 লাইন বেশি বুঝিস। তাহলে বোনকে? অধরা। আজও সোহা অধরার কাছে ঘুমাতে এলো। অধরা আর আজকে ওকে ছাড়ল না। খুব শক্তপোক্তভাবে প্রশ্ন করে বসেছে। আজও আদ্রর কথা বের করবে মানে করবেই। শেষমেশ সোহা অধরাকে জড়িয়ে ধরে হাওমাও করে কেঁদে উঠল। চেপে রাখা সব কষ্ট, রাগ, অভিমান সেই কান্না দিয়ে বেরোতে চাইছে।
অধরা মূল্যায়ন কণ্ঠে বলল, এসব যদি না বলিস কি হয়েছে তাহলে? আর আমার সাথে মিশবি না। দরকার নেই আমার এমন বোন, যে বোন সব শেয়ার করতে পারলেও কষ্টটা শেয়ার করতে পারে না। সোয়া নিচু গলায় আমতা আমতা করে বলল, বাবা বলছি আমি আমি আদ্রকে। অধরা তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, ভালোবাসিস এটা আমি জানি, এরপরে কি নিয়ে কি হয়েছে সেটা বল। ওই যে তুমি সেই দিন রাতে রাইমার নাম্বার দিলে যে আদ্র ভাইকে, তুই দেখেছিস আমি নাম্বার দিয়েছি? না হলে না জেনে আগেই কেঁদে ভাসিয়ে দেওয়ার কি মানে? কিন্তু তুমি তখন বললে যে নাম্বারটা দিবে কি না, তাই ভেবেছিলাম ভাইয়া হয়তো নাম্বারটা চেয়েছে। শোন এসব ছাড়, একটা কথা বলছি, ভালো করে শোন। আদ্র ভাই না কারোর সাথে কথা বলে আর না কারো নাম্বার নিয়েছিল। ভাইয়া কাউকে ভালোবাসে না আর না কাউকে বাসবে। ভাইয়া পড়াশোনা নিয়ে ব্যস্ত, এখন এগুলো জড়াবে না, নিশ্চিন্তে থাক। সোয়া চোখ মুছে বলল, সত্যি বলছো? আর কিভাবে বলবো বিশ্বাস হবে শুনি? সোয়া হাত বাড়িয়ে দিয়ে বলল, আমাকে ছুঁয়ে বলো, ভাইয়া কোনো মেয়েকে ভালোবাসে না? অধরা সোহাকে জড়িয়ে ধরে বলল, না ভাইয়া কাউকে ভালোবাসে না। তুই আর মন খারাপ করে থাকিস না, আবার আগের মতো হয়ে যা প্লিজ। ঠিক আছে, এবার থেকে মন খারাপ থাকবো না। সবাই ঘুমিয়ে পড়েছে, শুধু রুকাইয়া ছেলের অপেক্ষায় বসেছিল। আনিমাও ছিল, তবে রুকাইয়া জোরাজুরি করে রুমে পাঠিয়ে দিয়েছে। রুদ্র ফিরে এলো, মেইন দরজা লাগিয়ে সামনে তাকাতে মাকে দেখে এগিয়ে এসে বলল, মা ঘুমোওনি? না রে, তোর জন্য অপেক্ষা করছিলাম। ও ফ্রেশ এয়ার? রুকাইয়া চোখ গেল ছেলের হাতে থাকা পলিথিনের দিকে। তিনি কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলেন, তোর হাতে কি? রুদ্র এক পায়ে এগিয়ে আবার পিছনে ফিরে বলল, ফুল। কার জন্য? রুদ্র কোনো ভনিতা না করে বলল, অধরার জন্য। রুকাইয়া হেসে বললেন, ও তাহলে দিয়ে যায়। রুদ্র চলে গেল উপরে। অধরার রুমের সামনে এসে ডাকলো। অধরা ঘুমিয়ে পড়েছিল। অধরা, এই দরজা খুলতো। অধরা দরজা খুলে দিয়ে দাঁড়ালো। আপনি এত রাতে এখন ফিরলেন? রুদ্র ফুলগুলো এগিয়ে দিয়ে বলল, তোর জন্য বেলি ফুল এনেছি। অধরা হাতে নিল। রুদ্র অধরার মুখ পানে তাকে গভীর শ্বাস ছেড়ে চলে যেতে যেতে বলে, ঘুমিয়ে পর, অনেক রাত হয়েছে। রুদ্র রুমে ফিরে শাওয়ার নিয়ে বের হলো। রুকাইয়া খাবার বেড়ে দিল। এদিকে অধরা বেলি ফুলের গাছড়াগুলো হাতে নিয়ে ঠাই কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। ভাবলো, আজ তো কেউ বলেনি ফুল এনে নিতে, তাহলে আজ অকারণে ফুল কেন নিয়ে এলো? তবে কি রুদ্র ওর কথা ভাবে, ওকে ভালোবাসে? রুদ্র কথা ভাবতে অজান্তে মুখে হাসি চলে এলো। ওর ফুলগুলো রেখে চুপি চুপি রুম থেকে বেরিয়ে সিঁড়ির কাছে এলো। সেই সাইড থেকে ডাইনিং টেবিলে স্পষ্ট দেখা যায়। সেইখানে এসে রেলিংয়ের হাত ভর করে দাঁড়ালো অধরা। রুদ্র খাচ্ছিল তখন, পাশেই ছিল রুকাইয়া। রুকাইয়া অধরাকে খেয়াল করেও না দেখার ভান করে দাঁড়িয়ে রইলেন। এতপর ছেলে প্লেটে তরকারি দিতে দিতে আস্তে করে বলেন, উপর থেকে অধরা তোকে দেখছে। রুদ্র প্লেটের দিকে তাকিয়ে বলল, আসলে দেখছে? রুদ্র তখন পেছন ফিরে অধরার দিকে তাকালো। এতে অধরার মুখে মুচকি হাসি হাওয়া হয়ে গেল। এরপর সোজা হয়ে দাঁড়িয়ে আমতা আমতা করতে করতে চলে গেল। যা দেখে রুদ্র ও রুকাইয়া দুজনেই হাসলেন। পরদিন সকাল সকাল আরমান নেওয়া আরিফ নেওয়া চলে গেলেন অফিসে। আদ্র ভার্সিটি যাওয়ার সময় অধরা সোয়াকে সাথে নিয়ে গেল। ওদের কলেজে নামিয়ে দিয়ে ভার্সিটিতে যাবে। অন্যদিকে রুদ্র সকালে বেরিয়ে গিয়েছে নাফিজের বিয়ে শপিং করতে। সেখানে সারাদিন পার করে বিকেলে বাড়িতে ফিরে সন্ধ্যার পরপরই আদ্র অধরা আর সোহাকে ডেকে ছাদে গেল। ছাদে দারুণ বাতাস বইছে। সারাদিন তপ্ত গরমের পর এই সময় ছাদে বাতাসে এসে দাঁড়াতেই ওদের ভালোই লাগছে। রুদ্রকে ডেকেছে, ও বলেছে একটু পরে আসবে। আপাতত ছাদের এক কোণে একটা চাদর বিছিয়ে বসলো তিনজন, আড্ডা দিবে। আর এই আড্ডা দেওয়ার প্ল্যানটা আদ্ররই। রুদ্র আসছিল না বলে আদ্র সোহাকে বলো, সোয়া রুদ্রকে ডেকে নিয়ে আয় না। সোয়া উঠে দাঁড়ালো, সাথে অধরাকে জোর করে নিয়ে গেল। ওরা চলে যাওয়ার পর আদ্র একা একা বসে আছে। হুট করে ওর নজরে যায় অধরা আর সোয়ার ফোনের দিক। দুজনেই ফোনটা রেখে গিয়েছে। আদ্র মাথায় বদবুদ্ধি চাপলো ও অধরার ফোনটা হাতে নিল। ফোনের লক দেওয়া ছিল না বলে অনসায় ভিতরে ঢুকতে পারলো। এরপর সোজা রুদ্রের নাম্বারে মেসেজ লিখল, রুদ্র ভাই, আপনি ফিরে আসায় অনেক অনেক হ্যাপি আমি। আপনি না
অনেক ভালো। সেই তো চলে গিয়েছিলেন আমার দোষ দিয়ে। এখন তো ভালোভাবেই কথা বলেন। প্রথম অনেক রাগ ছিল আপনার উপর, কিন্তু এখন না কোনো রাগ আসে না। মিথ্যা হোক আর সত্যি হোক, আপনি তো আমার স্বামী। ঠিক সময় দেশে এলে এতদিনে বাচ্চার বাপ হয়ে যেতেন। এই একটা মেসেজই বড় করে লিখল এবং বাংলায়। কিন্তু অধরা যে বাংলায় মেসেজ লিখতে পারে না এটা আদ্র জানে না। ও এই কাজটা করার একটা ক্লু নিজে রেখে গেল। যদি ইংরেজিতে লিখতো তাহলে ভালো হতো। ও মেসেজগুলো দিয়ে সেই চ্যাট হিস্ট্রিটা ডিলিট করে দিল। এরপরে তাড়াহুড়ো করে ফোনটা আগের জায়গায় রেখে নিজের ফোন নিয়ে স্ক্রল করতে ব্যস্ত হয়ে পড়ল। আবার যদি সন্দেহ করে তার জন্য একটা বন্ধুকে কল দিয়ে শুধু কথা বলার বাহানা দিল। এরপর রুদ্র, অধরা আর সোহা এলো। আদ্র ফোনে কথা বলা শেষ করলো, বলতে একটু নাটুকি করলো। অধরা এসে নিজের ফোনটা হাতে নিয়ে কিছু একটা দেখে কোলের ওপর ফোনটা রেখে দিল। রুদ্র ওদের সাথে বসে গল্প করতে লাগলো। এর কিছুক্ষণ পর ফোনটা বের করতে শুরুতে দেখলো অধরার নাম্বার থেকে মেসেজটা দেখার পর রুদ্র হেসে হেসে অধরার দিকে তাকালো। অধরা এই হাসি মানে বুঝতে না পেরে কথা মনোযোগ দিল। রুদ্র আর কথা মনোযোগ দিতে পারলো না। অধরার দিকে তাকে মিটি হাসতে লাগলো। আদ্রর হাসি খেয়াল করলো রুদ্র। আদ্রকে ইশারা করে সোহাকে নিয়ে চলে যেতে বলল। আদ্র বুঝতে পেরে সোহাকে বলল, সোহা চল তো কিছু খাওয়ার জিনিস নিয়ে আসি। ঠিক আছে চলো। অধরা বলো, আমি যাব সাথে। আদ্র বলো, না রে, যাবো আর আসবো, তুই থাক। আদ্র সোহাকে নিয়ে চলে গেল। রুদ্র তখনও ওদের দিকে তাকিয়ে হাসছিল। অধরা হাসার চেষ্টা করে উঠে চলে গেল ছাদে দরজার দিকে। রুদ্র চট করে উঠে দাঁড়িয়ে অধরার হাত ধরে ফেলল, আরেক হাতে ছাদের দরজা লাগিয়ে দিল। অধরা থতমত খেয়ে তাকিয়ে বলল, কি হলো? হাত ধরছেন কেন? আর এভাবে হাসছেন কেন? হাসবো না তো কি করব, কাঁদবো? তাই এইভাবে হাসার কি আছে? হাত ছাড়ুন। রুদ্র হাতটা আরো শক্ত করে ধরে বলল, অনেক কিছু। আচ্ছা, তুই সেই দিন আমাকে যে বললি আমি তোকে কুপ্রস্তাব দিয়েছি, আর আজ সেই তুই আমাকে কুপ্রস্তাব দিলি তার বেলায় মানে? রুদ্র বাঁকা হেসে বলল, আগে জানলে দেশে এসে তোর শখটা পূরণ করতাম। অতটা আমতা আমতা করে বলল, কি বলছেন, কিসের শখ? অতটা সত্যি বুঝতে পারছে না রুদ্র ঠিক কোন শখের কথা বলছে। ও তো কাউকে ওর শখ নিয়ে কোনো কথা শেয়ার করেনি, তাহলে এই শখটা এলো কোথা থেকে? অন্যদিকে রুদ্র যা বলছে মেসেজটার জন্য বলছে। রুদ্র তখনও অধরা হাতটা শক্ত করে ধরে রেখেছে। অধরা হাত ছাড়তে বলল, আমার কোনো শখ নেই যা আপনার পূরণ করতে হবে, আর হাত ছাড়, ব্যথা পাচ্ছি। রুদ্র ঘাড় কাত করে অধরার দিকে তাকিয়ে অবাক কণ্ঠে বলল, ওরে পোল্ট্রিবাজ রে, তুই দেখি আসলে পোল্ট্রি নিস। অধরা রেগে গিয়ে বলো, কিসের পোল্ট্রি নিয়েছি? এখন কিচ্ছু বুঝতে পারছিস না? একটু আগে তো সত্যি মিথ্যা যাচাই করছিলি, আর এখন না বোঝার ভান করছিস? অধরা নিকেট হয়ে ভাবতে লাগলো ও কি বলেছে। কই, আড্ডা দেওয়ার সময় তো তেমন কিছু বলেনি। রুদ্র অধরা চুপচাপ সম্মতি লক্ষ্য ভেবে হাত ছেড়ে দিয়ে বাঁকা হেসে বলল, আগে যদি তোকে দেখতাম তাহলে তোর শখ পূরণ করতে আগেই ফিরে আসতাম। অধরা তখনও রুদ্রের কথা আগাগোড়া কিচ্ছু পেল না। ভাবতে লাগলো এই শখটা কি? রুদ্র হাসতে হাসতে আগের জায়গায় গিয়ে বসলো। অধরা ঠায় দাঁড়িয়ে রইল। রুদ্র অধরার উদ্দেশ্য করে বলল, দরজাটা খুলে দিস। অধরা ধ্যান থেকে বেরিয়ে দরজা খুলে দিয়ে সেখানে দাঁড়িয়ে রইল, আর চোখে রুদ্রের দিকে তাকালো। রুদ্র তখনও ওকে দেখে মিটি হাসছিল। অধরা এগিয়ে গিয়ে কিছুটা দূরত্বে নিয়ে বসলো। এরপর থমথমে গলায় বলল, আচ্ছা কি হয়েছে বলো তো? কই, আমি তো কোনো শখের কথা বলিনি। রুদ্র গা ছাড়া ভাব নিয়ে বলো, বলিসনি তো কি? আমি বুঝতে পারবো না ভেবেছিস? একটু বুঝিয়ে বলুন না। রুদ্র হেসে বলল, আপাতত অবুঝ থাক। আপনি কি বাচ্চা মনে করছেন আমাকে? রুদ্র বাঁকা হেসে বলো, উফ, তুই বাচ্চা হবি কেন? সময় মতো দেশে এলে তো আজকে কি আজকে থামলেন কেন বলুন? সময় মতো দেশে আসলে তুই যা বলছিস তাই হতি। অতটা ফোঁস করে শ্বাস ছেড়ে মাথার চুল খামচে ধরল। ও তো কিছুই বলেনি, তাহলে এরকম কথা বলার মানে কি? ইচ্ছে করছে রুদ্রকে মেরে কথাগুলো বের করতে। অধরা ছাদ থেকে রুমে ফিরছে ঘন্টাখানিক হলো। একটু পড়াশোনা করে ফোনটা স্ক্রল করতে করতে শুয়ে পড়ল। সোয়া আজকেও আসেনি। অধরা ফোনটা রেখে রুদ্রর কথা ভাবতে লাগলো। কিছুতেই সে কথা আঁকাকোড়া পাচ্ছে না তো পাচ্ছেই না। ফোনটা বেজে উঠল।
অধরা ফোনটা হাতে নিয়ে দেখলো রুদ্র নাম্বার। কলটা রিসিভ করলো। কি করছিস? ঘুমাসনি? ঘুমাবো। সোয়া আছে পাশে? আজকে আসেনি। ও আচ্ছা ভাইয়া, তখন আপনি কিসের শখের কথা বললেন? আমি সত্যি বুঝতে পারিনি, একটু যদি বুঝিয়ে বলতেন। হোয়াটসঅ্যাপে একটা ছবি পাঠিয়েছি দেন। অধরার সাথে সাথে ছবিটা দেখলো, যা দেখে ওর চক্ষু চড়ক গাছ। ওর নাম্বার থেকে একটা মেসেজটা পাঠানো হয়েছে। অধরা কি বলবে ভেবে পারছে না। রুদ্র কলে হ্যালো হ্যালো করতে যাচ্ছিল। অধরা উঠে বসে বলল, ভাইয়া এই মেসেজ তো আমার নাম্বার থেকে দেওয়া হয়েছে। তোর নাম্বার থেকে না, তুই দিয়েছিস। না আমি দেইনি ভাইয়া। দেখ, মিথ্যা বলবি না। মিথ্যা আমার একদম সহ্য হয় না। কিন্তু যেটা আমি দেইনি সেটা কেন স্বীকার করব? তুই আমাকে পাগল পেয়েছিস? ওটা তোর নাম্বার থেকে এসেছে। নাম্বার দেখ তুই। অধরা এই টপিক নিয়ে এক প্রকার ঝড়গাই করলো। রুদ্র বারবার বলছে এটা ওর মেসেজ, কিন্তু অধরা বলছে ও দেয়নি মেসেজ। শেষে রুদ্র নিজে রাগ করে ফোন কেটে দিল। এরপর বিছানায় এসে ফোনটা সাইলেন্ট করে শুয়ে পড়ল। অধরা আবার কল ব্যাক করলো, কিন্তু সে কল আর রুদ্র অবধি পৌঁছালো না। পরদিন, দিনটা বৃহস্পতিবার। রুদ্র সকাল সকাল রেডি হয়ে বন্ধু নাফিজের বিয়েতে যাবে বলে। বিয়েটা একটা রিসোর্টে হবে এবং আজকে সেখানে গায়ে হলুদ, কালকে বিয়ে। সেক্ষেত্রে রুদ্র কালকে বিকেলে নাফিজের সাথে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু রুদ্র জানিয়ে অধরার জানা। তবে আজ যেতে হবে। নাফিজের বাবা মা রুদ্রের বাড়ির সবাইকে আগে যেতে বলছে, কিন্তু কেউ যাবে না। শুধু বিয়ের দিন আরমান নেওয়াজ আর আরিফ নেওয়াজ যাবে। রুদ্র 2 দিনের জন্য পরা কাপড় চোপড়ও বিয়েতে গায়ে হলুদের পরার জন্য জামা কাপড়গুলো লাগেজে ভরে রাখছিল। রুকায়া এসে ওর সাথে গুছিয়ে দিল আর টুকিটাকি কথা বলল। অধরা ড্রয়িং রুমে এসে মুখ ভার করে বসে আছে। আনিমা জিজ্ঞেস করলেন, খাবার দিব? না খাবো না। কেন খাবি না? বেলা হয়নি? ভালো লাগছে না, পরে খেয়ে নিব। তাহলে খেয়ে নিস, আমি গেলাম। আনিমা চলে যেতে অধরা উঠে ডাইনিং টেবিলের কাছে এসে গ্লাসে পানি ভরে নিয়ে সেখানে দাঁড়িয়ে অল্প অল্প করে পানি খাচ্ছিল আর নিকেট হয়ে ভাবছিল, ও তো শিওর মেসেজটা ওর লেখা না। ও আর যাই হোক, কাউকে বাংলায় মেসেজ দেয় না বলে লিখতেও পারে না, কিন্তু সেটা আদ্র জানতো না। এই সময় রুকাইয়া রুদ্র নামছিল। রুদ্র অধরাকে দেখে রুকাইয়ার দিকে তাকিয়ে জড়ানো বলল, মা একটু পর আসো না, ওর সাথে একটু কথা বলবো। তুমি থাকলে হয়তো চলেও যেতে পারে। রুকাইয়া ছেলের পিঠে হাত রেখে হেসে বলে, কথা বল। রুকাইয়া পিছিয়ে চলে গেলে। রুদ্র লাকেজ নিয়ে নিচে নামল। অধরা রুদ্রকে দেখা মাত্রই পানির গ্লাসটা রেখে এগিয়ে এসে বলো, আপনার ফোনটা দেখি। রুদ্র কপাল কুঁচকে নিয়ে বলো, কেন, কি করবি? শুনুন, আপনার পার্সোনাল কিছু দেখাবো না। ফোন না দিলেন? আপনার হাতে থাকুক, শুধু মেসেজটা বের করুন তো। রুদ্র ফোন বের করে মেসেজ দেখলো। অধরা দৌড়ে গিয়ে সোফা থেকে নিজের ফোন এনে ওর মেসেজ লিস্টটা দেখালো আর বলল, দেখুন আমার ফোনে এই মেসেজ নেই, মেসেজটা আমি দিইনি। আর একটা কথা বললে কি বিশ্বাস করবে? কি বল? আমি বাংলায় মেসেজ লিখতে পারি না। রুদ্র মুখ বাঁকিয়ে বলল, এখন শাক দিয়ে মাছ ঢাকতে চাইছি। আস্তে আস্তে ওর মেসেজগুলো দেখলো। ও এই পর্যন্ত যাদের যাদের সাথে চ্যাট করে এসেছে সবাই চ্যাট লিস্টে দেখালো। রুদ্র এবার বিশ্বাস করলো মেসেজটাও দেয়নি। এতপর অধরার গালে হালকা করে হাত ছুঁয়ে হেসে বলো, তাহলে হয়তো মিস্টেক হয়ে এসেছে। আমি বের করব কি করে এমন হলো। চিন্তা করিস না, আমি দেইনি, বিশ্বাস করুন। আরে ধুর পাগলে, এটা নিয়ে এত সিরিয়াস হতে হবে? আর মনে হয় রাতে ঘুমাসনি। অধরা কিছু বলবে ঠিক তখন ওর খেয়াল হয় রুদ্রর হাতে লাকেজটা। হুট করে বুকের ভিতর ছ্যাঁত করে উঠল। তবে কি রুদ্র চলে যাবে? ও আকুল সুরে বলল, ভাইয়া চলে যাবেন? যদি চাই, আপনি তো বলেছিলেন একেবারে এসে পড়েছেন, আবারও যেতেও তো পারি। অধরা গাল ফুলিয়ে মুখ ভার করে চলে এলো সোফায় আর রুদ্রর দিকে ছুড়ে দিল কিছু কথা। অযথা মিথ্যা বলবেন না কাউকে, বলেছিলেন তো চলে যাবেন না, এখন চলে যাচ্ছেন। কি দরকার ছিল তখন মিথ্যা বলার? রুদ্র কোমরে হাত রেখে দাঁড়িয়ে বলল, তুই জানিস আমি কোথায় যাচ্ছি? না জেনে এত বেশি কথা বলছিস কেন? কি বেশি কথা বলছি? কোথায় যাচ্ছেন ভালোভাবে বললেন না কেন? আর এত কবির মতো কথা বলতে বলেছে কে? রুদ্র একটু রাগ দেখিয়ে বলো, জাহান্নামে যাচ্ছি। অধরা অভিমানী কণ্ঠে বলো, তো যান, আটকে রেখেছে কে? রুদ্র লাকেজ টেনে হন হন করে বেরিয়ে গেল। অধরাও যাওয়ার পানে তাকে মুখটা শুকনো হয়ে গেল। ভাবলো ও বলবে আর এভাবে চলে গেল। রুদ্র পিছনে ফিরে একবার তাকালো না। মিনিট 10 পর রুকাইয়া আর আনিমা নিচে নামলেন। রুদ্রকে দেখতে না পেয়ে দুজনে দুজনার মুখের দিকে তাকিয়ে রইল। রুকাইয়া অধরাকে বলল, অধরা, রুদ্র চলে গিয়েছে নাকি রে?
অধরা গটগট করে সিঁড়ির দিকে গেল আর বলে গেল, তোমার ছেলের কথা আমাকে বলছো কেন? আমি জানি। আনিমা মেয়ের এই রাগ দেখে নিজেও রেগে গেলেন। তিনি কিছু বলতে যাবেন, ঠিক তখন রুকাইয়া থামিয়ে দিল। আনিমা বলেন, ভাবি তোমার আশকারায় পেয়ে পেয়ে মেয়েটা এমন হয়েছে। ছাড় তো, বাচ্চা মানুষ, নিশ্চয় দুজনের মাঝে ভালো করে কথা হয়নি। অধরা ছোট থেকে যে তার রাগ। অনিমা অধরা ছোট থেকে শাসন করে যাচ্ছেন, কিন্তু কারো যেন পাচ্ছেনই না। একে বাবা এসে সাপোর্ট করে, আবার তারপর তো ওর বড় চাচা চাচি আছে। এদিকে রুদ্র অধরার সাথে রাগ দেখে চলে এসে যেন শান্তিতে নেই। একটা হাঁসফাঁস করতে করতে ড্রাইভ করছে। ইপ্তি বলল, কিছু খেয়েছিস নাকি রে? রুদ্র তপ্ত চোখে তাকিয়ে বলল,